নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। শেষ পর্যন্ত কিন্তু জিতলো কলকাতা, নিজেদের সপ্তম ম্যাচে এসে জয়ের মুখ দেখলো কলকাতা। আর কলকাতাকে জেতানোর পিছনে কিন্তু হাত রইল সেই কলকাতা স্পিনার এবং রিঙ্কু সিংয়ের। কলকাতার কালকে খেলা ছিল কলকাতা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রাজস্থানের কিন্তু ওপেনিং জুটি দুর্দান্ত শুরু করলেও এরপরে কলকাতার বোলিং কিন্তু রাজস্থানকে 155 রানের মধ্যেই আটকে দেয়। ব্যাট করতে নেমে কলকাতা কিন্তু ভালো শুরু করেনি। প্রথমে ওপেনিং জুটিতেই কিন্তু দুজনই, অর্থাৎ আজিঙ্ক্য রাহানে এবং শেফার্ড দুজনেই কিন্তু 0 রান করে আউট হয়ে যান। এরপরে ম্যাচ ধরেন বলা যেতে পারে রহমান পাওয়েল এবং ক্যামেরন গ্রিন, এবং শেষে ম্যাচ জেতালো রিঙ্কু সিং। কালকে কলকাতা জেতার যে 5টি পয়েন্ট থাকতে পারে, সেই 5টি পয়েন্ট যদি আমরা আলোচনা করি, সেখানে প্রথমেই যে পয়েন্টটা আসবে সেটা হলো কলকাতার যে স্পিন শক্তি, অর্থাৎ সুনীল নারিন এবং তার সাথে সাথে বরুণ চক্রবর্তী, এই দুজনের কিন্তু ফর্মে ফেরা। বরুণ চক্রবর্তী কালকে দুর্দান্ত বল করলেন এবং যখন ভয়ঙ্কর হয়ে উঠছিল বৈভব সূর্যবংশী, যেটা রাজস্থানের যে দুজন ওপেনার বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল, এর মধ্যে বৈভব সূর্যবংশী যখন ভয়ঙ্কর হয়ে উঠছিল তখন কিন্তু বৈভব সূর্যবংশীর উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। উল্টো দিকে দেখতে গেলে যশস্বী জয়সওয়ালকে কিন্তু আটকায় সুনীল নারিন। এই দুটো উইকেট পড়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে ধস নামতে শুরু করে রাজস্থানের বোলিংয়ে, এবং দেখা যায় যে ধ্রুব জুড়েল, যে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থানের হয়ে, তার উইকেটটাও নেয় বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী কালকে কিন্তু মোট 3টি উইকেট নিয়েছেন, 14 রান দিয়ে 3খানা উইকেট, অর্থাৎ যেমন তিনি ইকোনমিক্যাল তেমন তিনি কিন্তু উইকেটটাও নিয়েছেন। এবং এই উইকেট নেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হলো রাজস্থানের ব্যাটিং লাইন আপ কিন্তু ভেঙে পড়েছে, এবং রাজস্থানের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ার ফলে অনেক কম রানে আটকে দেওয়া গেছে রাজস্থানকে, যেটা খুবই দরকারি ছিল কলকাতার জন্য। কারণ কলকাতার বড় রান চেস করতে নেমে কিন্তু তাদের ব্যাটিং কোল্যাপস যেভাবে হচ্ছিল, সেইখানে বড় রান একটা চেস করতে নেওয়ার যে একটা রিস্ক, সেটা কিন্তু নিতে পারতো না কলকাতা। উল্টো দিকে যদি দেখতে হয় তাহলে সুনীল নারিনও কিন্তু কালকে 2টি উইকেট শিকার করেছেন। আরেকজনের নাম তো বলতেই হবে, সেটা হলো কার্তিক ত্যাগী। তিনি প্রথম দিকে উইকেট না পেলেও নিজের শেষ ওভারে কিন্তু 3টি উইকেট শিকার করেন। এটা যদি কলকাতার বোলিং লাইন আপ যদি এই ম্যাচ জেতার প্রথম পয়েন্ট হয়, দ্বিতীয় পয়েন্ট অবশ্যই কিন্তু রিঙ্কু সিং। কলকাতার ব্যাটিং লাইন আপ কিন্তু কালকেও প্রথম দিকে কোলাপস করে গেছিল। ওপেনিং জুটিতে আমরা দেখতে পেলাম যে শেফার্ড রাহানে দুজনই 0 করে আউট হয়। সেখানে দাঁড়িয়ে রিঙ্কু সিং এর ব্যাটিং কিন্তু, এবং তার সাথে অনুকূল রয় তাকে দুর্দান্ত সঙ্গ দেওয়া, এই দুটোর উপরে ভর করেই কালকে কলকাতা কিন্তু রাজস্থানকে হারালো। যদিও ব্যাটিংয়ে প্রথমে কোলাপসের পর গ্রিন এবং পাওয়েল ম্যাচটা ধরেছিলেন, কিন্তু গ্রিন এবং পাওয়েলও কিন্তু ম্যাচটাকে শেষ করতে পারেননি বা ম্যাচটা জেতানোর জায়গায় নিয়ে যেতে পারেননি। সেখানে যখন 18 বলে প্রায় 40 রানের কাছাকাছি এরকম বাকি ছিল, সেই জায়গা থেকে ম্যাচটাকে নিয়ে যাওয়া এবং কোন ওভারে মারতে হবে, কালকে এমন দেখা গেল যে আর্চারের ওভারটা খুব দুর্দান্তভাবে হ্যান্ডেল করলেন কিন্তু রিঙ্কু সিং এবং অনুকূল রয়। একটি 4 একটি 6 এইভাবে এগোলেন, এবং তারা বেশি রিস্ক নিলেন না, কারণ তারা জানতেন যে রাজস্থানের অন্য যে বোলাররা রয়েছে সেই বোলারদের ওপরে কিন্তু তারা চড়াও হতে পারবে বা তাদের বোলিংয়ে হাত খুলে ব্যাটিংটা করতে পারবে। তাই আর্চারের ওভারে বেশি রিস্ক না নিয়ে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলেন কিন্তু রিঙ্কু সিং এবং অনুকূল রয়। এবং সেখানে রিঙ্কু সিং এর যে অবদান, রিঙ্কু সিং বহুদিন ধরে রান পাচ্ছিলেন না, প্রশ্ন উঠছিল রিঙ্কু সিং এর ফর্ম নিয়ে। সেখানে রিঙ্কু সিং কিন্তু দেখিয়ে দিলেন যে তিনি ফুরিয়ে যাননি, এবং এই যে ফর্ম রিঙ্কু সিং পেল, এটা কিন্তু কলকাতার জন্য খুবই পজিটিভ পয়েন্ট। এটা এর পরে যে কলকাতার ম্যাচগুলো রয়েছে, এইখানে রিঙ্কু সিং যদি নিজের এই ফর্ম ধরে রাখতে পারে, তাহলে কিন্তু কলকাতার ব্যাটিংয়ের নিচের দিকে অনেকটা শক্তিশালী হবে এবং অনেকটা ভরসা দেবে ওপেনিং জুটিকে, বা ওপেনিং বা 1-3 নম্বরে যে নামছে, যেমন আঙ্কিশ রঘুবংশী কালকে রান পায়নি, আবার এই যে 3 নম্বর 4 নম্বরে যারা নামছে তাদেরকে একটা রান করতেই হবে। শুধু লোয়ার অর্ডার বা রিঙ্কু সিং এর উপরে ভরসা করে বা রোজ রোজ রিঙ্কু সিং অনুকূল রয় ম্যাচটা বের করে দেবে না, কিন্তু একটা ভরসার জায়গায় আসা গেল যে না, রিঙ্কু সিং এখন রানের মধ্যে আবার ফিরে এসেছে এবং তিনি কিন্তু পরের ম্যাচগুলোতে ভালো ব্যাটিং করবেন, বা এই ফর্ম ধরে রাখলে কিন্তু কলকাতার নিচের দিকের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপ কিন্তু অনেকটা রান, খুব কম ওভারে অনেকটা রান যোগ করতে পারে দলের সাথে, এই আশাটা পাওয়াই গেল।
3 নম্বর অবশ্যই যেটা কলকাতার হয়ে কথা বলতে হয় সেটা হলো কলকাতার পিচ। কলকাতার পিচ কিন্তু কালকে কলকাতার হয়ে অনেকটা কাজ করেছে। আমরা যদি দেখতে পাই কলকাতার পিচে কালকে কিন্তু টার্ন ছিল এবং সেইখানে দাঁড়িয়েই কিন্তু ভালো বল করে গেলেন সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। তবে কলকাতার পিচে কালকে আরেকটা যেটা ছিল সেটা হলো যে একটু স্লপিনেস, অর্থাৎ ফাস্ট বোলারদের বল কিন্তু খুব জলদি ব্যাটে আসছিল না। সেই কারণে লাস্ট ওভারে কার্তিক ত্যাগীকে কিন্তু স্লোয়ার ওয়ানে উইকেট নিতে দেখা যায়। বৈভব অরোরাকে আমরা দেখেছি যে তার দুটোই অস্ত্র তিনি মেনলি ব্যবহার করেন, ওয়াইড ইয়র্কার এবং স্লোয়ার ওয়ান। কালকে কিন্তু ওয়াইড ইয়র্কার বৈভব অরোরা অন্য দিনের থেকে অনেক কম দিয়েছেন। যদিও এক্সট্রা রানের খাতায় কলকাতা অনেকগুলো রান দিয়েছে, কিন্তু কালকে অনেকটা কম। তার কারণ হলো কালকে স্লোয়ার যে বলটা সেটা কিন্তু বেশ ব্যবহার করেছে কলকাতার বোলারেরা, এবং তার সাথে সাথে বোলিংয়ে যেহেতু পিচে যেহেতু টার্ন ছিল তাই টার্নটাও কিন্তু কাজে লাগিয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু তৈরিও হয়ে এসেছিলেন ব্যাটসম্যানেরা কলকাতার, যে পিচে টার্ন আছে এবং বল ব্যাটে সেরকম ভাবে আসবে না। তাই দেখা গেল যে রবি বিষ্ণুই উল্টো দিকে রাজস্থানের যে স্পিনার রয়েছেন তিনি কিন্তু বেশি উইকেট পেলেন না, তাই কিন্তু খুব বুদ্ধি করে খেললো কলকাতার ব্যাটসম্যানরা, এবং রবি বিষ্ণুর লাস্ট ওভারে কিন্তু বড় রান নিয়েছিল কলকাতা, ওখান থেকেই ম্যাচটা ঘুরতে শুরু করে। অর্থাৎ কালকে পিচ এবং নিজেদের ঘরের মাঠে প্রত্যেকটা দলই কিন্তু পিচকে নিজেদের মতন করে তৈরি করতে চেষ্টা করে, এবং তার সাথে পিচের সাথে একটা বন্ধুত্ব দরকার পড়ে নিজেদের ঘরের মাঠে জেতার জন্য। এই বন্ধুত্ব বা এই কম্বিনেশনটা কিন্তু কালকে কলকাতার খুব সুন্দর হয়েছিল। এই 3টে পয়েন্ট যদি পজিটিভ বলা যেতে পারে তাহলে কিন্তু নেগেটিভ পয়েন্টও আছে। কলকাতার সবার প্রথম এবং এইবারে আইপিএল এর সবচেয়ে বড় মাথা ব্যথার নাম কিন্তু কলকাতার ব্যাটিং। আমরা দেখতে পেলাম একটি ম্যাচে সুনীল নারিনকে ওপেন করানো, সেখানে সুনীল নারিন রান পেলেন, কিন্তু তারপরে ব্যাটিং ভারসাম্য নষ্ট হচ্ছে। এই চিন্তা ভাবনায় কিন্তু আবার দেখা গেল যে পুরনো যে ওপেনিং জুটি, যদিও সেখানে ফিন অ্যালেনের জায়গায় শেফার্ড, কিন্তু আজিঙ্ক্য রাহানে তার সাথে এই পুরনো জুটি ফেরত আসে, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে আগের ম্যাচেও ফ্লপ, এই ম্যাচেও কিন্তু ফ্লপ করলো এই ওপেনিং জুটি, এবং তার সাথে সাথে আঙ্কিত রঘুবংশী যে পজিটিভ ওয়েতে তিনি শুরু করেছিলেন এবছর আইপিএলটা, যে কনফিডেন্স নিয়ে তিনি শুরু করেছিলেন, সেই কনফিডেন্সে কোথাও গিয়ে যেন ঘাটতি পড়েছে সেটাই মনে হচ্ছে, এবং তিনিও কিন্তু কালকে সম্পূর্ণভাবে ব্যর্থ। রহমান পাভেল, ক্যামেরন গ্রিন যদি ওইখানে ব্যাটিং দৃঢ়তা না দেখাতেন তাহলে কালকেও কিন্তু ব্যাটিং কোল্যাপসের মুখোমুখি হতে পারত কলকাতা নাইট রাইডার্স। এই একটি নেগেটিভ পয়েন্ট কিন্তু কালকেও পিছু ছাড়লো না কলকাতার, এবং এটা নিয়ে কলকাতাকে অবশ্যই ভাবতে হবে। 4টা পয়েন্ট আমরা এখন আলোচনা করলাম, সেটা যদি কলকাতাকে নিয়ে হয়, একটা পয়েন্ট কিন্তু আলোচনা করতেই হবে রাজস্থান নিয়ে। কালকের ম্যাচের পর, এর আগে হায়দ্রাবাদ ম্যাচেই কিন্তু এটা দেখা গিয়েছিল, তবে কালকের ম্যাচে যেন এটা স্পষ্ট হয়ে গেল যে রাজস্থানের প্রথম 3জন অর্থাৎ বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুড়েল, এই 3জন বাদে যেন ব্যাটিংয়ে আর কেউই ফর্মে নেই। যদিও হায়দ্রাবাদের বিরুদ্ধে ফারেরা এবং জাদেজা কিছুটা ভরসা দিয়েছিলেন, কালকে কলকাতার বিরুদ্ধে সেটাও দিতে পারলো না নিচের দিকের কোনো ব্যাটসম্যান রাজস্থানের, এবং রাজস্থান কিন্তু খুব ভালো শুরু করেছিল পাওয়ার প্লেতে, সেটা দেখতে হবে। পাওয়ার প্লেতে অত ভালো শুরু করার পরেও কিন্তু 155 রান মাত্র করতে পেরেছে, তার জন্য কলকাতার বোলিং লাইনআপে কৃতিত্ব আছে, কিন্তু এটাও বোঝা গেল যে রাজস্থানের ব্যাটিং লাইনআপে কিন্তু গভীরতার অভাব রয়েছে, এবং প্রথম 3জন ব্যাটসম্যান রান না পেলে বা প্রথম 3জন ব্যাটসম্যানকে আউট করে দিলে কিন্তু রাজস্থান বাকি যে ব্যাটিং লাইন আপ রয়েছে সেটা কিন্তু বেশি দূর এগোতে পারবে না। আইপিএলে কিন্তু প্রত্যেকটা দলেরই অনেক শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু এইবার এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। তাই রাজস্থান যেভাবে শুরু করেছিল, যে দৌড় তারা শুরু করেছিল এবারে আইপিএলে, সেটা কিন্তু পরপর 2টো ম্যাচ হেরে কোথাও গিয়ে থামলো, এবং রাজস্থানের যে ভুল এবং ভ্রান্তি, রাজস্থানের যেটা দুর্বলতা, সেটা যেন খালি চোখে সবার কাছে উন্মুক্ত হয়ে গেল কলকাতা ম্যাচের পরেই।